সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান, আইডি নং 176, বিএড প্রফেশনাল, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম। আমরা এখন কিছু ছবি দেখব। দেখো তো এটা কিসের ছবি, কে বলতে পারবে? হ্যাঁ, ওই দিক থেকে। এটা জুয়েলারি দোকান, খুব সুন্দর তাই না? জুয়েলারি দোকানের ছবি। দ্বিতীয় একটি ছবি লক্ষ্য করো, এটা কিসের ছবি? না, তুমি কাছাকাছি গিয়েছো, এটা কারখানা না, এটা হচ্ছে হোটেলের ছবি। বাংলাদেশের কক্সবাজারে হোটেল শ্রীগালের ছবি এটা। এই প্রতিষ্ঠানগুলোকে কি বলে বলো তো, কে বলতে পারবে? হ্যাঁ, সুন্দর বলেছ। এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায়ী প্রতিষ্ঠান বলে, যেহেতু এদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, তাই এদেরকে ব্যবসা প্রতিষ্ঠান বলে। তাহলে ব্যবসা করার জন্য কিসের প্রয়োজন হয় বলো? ওদিক থেকে বলো, পিছন থেকে। হ্যাঁ, সুন্দর বলেছ, অর্থ বা মূলধনের প্রয়োজন হয়। দেখো, আমরা অ্যান্সার মিলিয়ে নিচ্ছি। ব্যবসায় মূলধন খাটিয়ে কি পাওয়া যায়? হ্যাঁ, মুনাফা। ব্যবসায় মূলত মূলধন খাটানোর উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, যদিও এখানে ঝুঁকিও রয়ে যায়, তারপর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। তাহলে আজকে পাঠের বিষয় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, যেটা তোমাদের পাঠ্য বইয়ের 37 নং পৃষ্ঠায় 4র্থ অধ্যায় পাবে, পরে দেখবে তোমরা। এ পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে? প্রথমত, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা বর্ণনা করতে পারবে, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য নিরূপণ করতে পারবে, এবং সর্বশেষ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করতে পারবে। লেনদেনের শ্রেণীবিভাগ। নির্দিষ্ট সুবিধার উপর কিছু লেনদেন ডিপেন্ড করে, আবার কিছু লেনদেন আছে যেগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় বা দীর্ঘদিন ধরে ওদের কাছ থেকে সুবিধা আদায় করা যায়। ওই দৃষ্টিকোণ থেকে মূলত লেনদেনকে দুটি শ্রেণীতে ভাগ করে। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, অন্যটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এই লেনদেনগুলো যদি আমরা দুটাকে যদি আলাদা ক্লাসিফিকেশান না করতে পারি, তাহলে আমাদের লাভ ক্ষতি হিসাব এবং উদ্বৃত্তপত্র বের করার সময় সমস্যা হয়ে যাবে। ওই দৃষ্টিকোণ থেকে এই দুইটা শ্রেণী বিভাগ আমাদের ভালোভাবে জানা প্রয়োজন। প্রধানত লেনদেন হচ্ছে দু প্রকার, মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন। আবার প্রত্যেকটি লেনদেনকে দুইটি শ্রেণীতে ভাগ করেছে, যেমন মূলধন জাতীয় লেনদেন ক, মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় খ হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আবার মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়। এখন আমরা দেখব মূলধন জাতীয় লেনদেন। আচ্ছা বলো তো, মূলধন জাতীয় লেনদেন কাকে বলে? কেউ বলতে পারবে? এনি ডায়রি? হ্যাঁ, কাছাকাছি গেছে। আমরা এখন অ্যাকচুয়াল সংজ্ঞাটা দেখব। দেখো, যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী অর্থাৎ 1 বছরের অধিক সময় সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় এবং লেনদেন নিয়মিত সংঘটিত হয় না, তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। তাহলে এখানে লক্ষ্য রাখো, 3টা শর্ত আছে। লেনদেন হবে কি? দীর্ঘমেয়াদী, 1 বছরের অধিক। দ্বিতীয় সত্যটা হচ্ছে যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় হবে, অর্থাৎ যে টাকা পয়সার লেনদেন সেটা অপেক্ষাকৃত বড় হবে। আর তৃতীয় হচ্ছে লেনদেনটা নিয়মিত, অর্থাৎ ডেইলি সংগঠিত হবে না, মাঝে মাঝে সংগঠিত হবে। ওটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। আমরা এখন কিছু স্থায়ী সম্পদ ক্রয়। স্থায়ী সম্পদ বোঝো? কে বলতে পারবে? এটা স্থায়ী সম্পদের নাম বলো ওই দিক থেকে। আসবাবপত্র। হ্যাঁ, সুন্দর বলেছ, আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ। আরেকজন বলো ওই দিক থেকে। ভূমি। হ্যাঁ, ভূমি বা জমি স্থায়ী সম্পদ। তারপর কি আছে?
কলকবজা, হ্যাঁ কলকবজা আছে, তারপর মোটর গাড়ি, হ্যাঁ তারপর কি আছে, যন্ত্রপাতি। হ্যাঁ খুব সুন্দর বলেছো তোমরা, এগুলোকে স্থায়ী সম্পদ, কারণ এদের থেকে দীর্ঘদিন পর্যন্ত সুবিধা পাওয়া যায়। আবার স্থায়ী সম্পদ বিক্রয়, এটাও আমাদের মূলধন জাতীয় লেনদেন। এরপর দেখো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা। ব্যাংক থেকে তো আমি আর স্বল্প সময়ের জন্য মানে অল্প কিছু ঋণ 1000-2000 টাকা গ্রহণ করবো না, একটু বড় অ্যামাউন্ট, যেহেতু এটা ব্যবসা প্রতিষ্ঠান 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 50 লাখ, 1 কোটি, আরও বেশিও লেনদেন গ্রহণ করায়, তো এটা মূলধন জাতীয় লেনদেন। এরপর ব্যবসায় মূলধন আনান, যখন তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবে তখন মালিক কর্তৃক কিছু মূলধন অবশ্যই দিতে হয়, সেই খালি হাতে তো আর ব্যবসা শুরু করা যায় না। তাহলে ব্যবসায় মূলধন আনয়ন এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় লেনদেনের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখব মুনাফা জাতীয় লেনদেন কাকে বলে। যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদী সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংগঠিত হয়, তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। তাহলে এটা হচ্ছে জাস্ট মূলধন জাতীয় লেনদেনের বিপরীত। স্বল্পমেয়াদী সুবিধা পাওয়া যায় যেটা থেকে, অর্থাৎ 1 বছরের মধ্যে সুবিধা যেটা থেকে পাওয়া যায়, আর টাকার অঙ্কের পরিমাণ কি ছোট, হ্যাঁ, আর লেনদেনগুলো নিয়মিত সংগঠিত হয়, প্রত্যেক দিন প্রায়, বা 1-2 দিন পরে, সপ্তাহখানিক পরে নিয়মিত সংগঠিত হচ্ছে। দেখো তো এখন মিলিয়ে নাও এগুলো, আমাদের উদাহরণগুলো মেলে কিনা। পণ্য বিক্রয়, ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু হয়, যেমন একটু আগে আমি জুয়েলারি দোকান দেখিয়েছি, ওইখানে পণ্য হচ্ছে জুয়েলারি, তাই না? তো জুয়েলারি তো প্রত্যেক দিন বিক্রি হচ্ছে। আবার পণ্য ক্রয়, ওরা জুয়েলারি শপে ওরা কি পণ্য ক্রয় তো করে নিয়ে আসতে হয়, ওরা তো আর নিজে এমনি এমনি পণ্যগুলো আসে না দোকানে, ওরা কারো না কারো কাছ থেকে স্বর্ণের বার কিনে এসে বিভিন্ন ধরনের এখানে আকার আকৃতি দান করে অর্নামেন্টস বানিয়ে বিক্রি করে। এরপর বাড়ি ভাড়া প্রাপ্তি, এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়, কারণ বাড়ি ভাড়া আমি প্রত্যেক মাসে পাচ্ছি। এরপরে আবার আসে ব্যাংক জমা ইত্যাদি। ব্যাংকে আমি যেটা জমা রাখতেছি, মানে ছোট অঙ্ক আমি যেটা ব্যাংক জমা রাখি, সেটা আমার মুনাফা জাতীয় লেনদেন। এরপর আমি আর বিস্তারিতভাবে দেখব। এখন মূলধন জাতীয় লেনদেনকে আমরা যে 2 শ্রেণীতে ভাগ করি, একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়। দেখো কি বলে, যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। অর্থাৎ আগের যে 3টে মূলধন জাতীয় লেনদেনের যে 3টে কন্ডিশন, এখানে সেম ওই 3টে কন্ডিশনে আছে। তাহলে এখানে আমাদের কি হবে, ব্যবসায় যদি আমি মূলধন আনয়ন করি মালিক কর্তৃক, যেটা ব্যবসায় মূলধন আনয়ন, এরপর ব্যাংক কর্তৃক ঋণ গ্রহণ বা অন্য কারোর কাছ থেকে আমি বড় মাপের ঋণ নিলাম, স্থায়ী সম্পত্তি বিক্রয়, এগুলো হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়। যে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আয় আর প্রাপ্তির মধ্যে পার্থক্যটা হচ্ছে কেমন, আয়টা হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ। যেমন আমি যদি মূলধন জাতীয় প্রাপ্তিকে একটা বৃক্ষের সাথে তুলনা করি, তাহলে মূলধন জাতীয় আয়টা হচ্ছে একটা বৃক্ষের ডাল। উদাহরণ লক্ষ্য করলে আমরা ক্লিয়ার হয়ে যাব ব্যাপারটা। উদাহরণ, পুরাতন আসবাবপত্র বিক্রয় 80,000 টাকা এবং ব্যবহার পরবর্তী বর্তমান মূল্য 65,000 টাকা। হ্যাঁ, তাহলে এখানে মূলধন জাতীয় আয় হচ্ছে 15,000 টাকা, মানে হচ্ছে আসবাবপত্র আমি বিক্রি করলাম, যেটা ব্যবহার পরবর্তী ব্যয় মাইনাস করলাম, তাহলে আমি 15,000 টাকা পেয়ে গেলাম। এবং মূলধন জাতীয় প্রাপ্তি হলো আমার 80,000 টাকা। দেখছো, মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে এখানে কত, 80,000 টাকা, কিন্তু মূলধন জাতীয় আয় হচ্ছে 15,000 টাকা। তার মানে কি, মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশই হচ্ছে মূলধন জাতীয় আয়। এরপর দেখো মূলধন জাতীয় ব্যয়, কারো কোনো, এবার কেউ বলতে পারবা, বলো তো মূলধন জাতীয় ব্যয় কাকে বলে? জাস্ট তোমাদের এই করো, পিছন থেকে বলো, যে বলতে চাও স্বেচ্ছায়। হ্যাঁ, কাছাকাছি হয়েছে, আমরা অ্যাকুরেট ডেফিনিশনটা দেখব। যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, ওই সকল ব্যয়ে মূলধন জাতীয় ব্যয়। যেমন জমি ক্রয়, আসবাবপত্র ক্রয়, মোটর গাড়ি ক্রয় ইত্যাদি। অর্থাৎ স্থায়ী সম্পদ ক্রয় যেগুলো বলি, সেটা হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়। এবার আমরা মুনাফা জাতীয় ব্যয়ের আমাদের 2টা প্রকারভেদ আছে, আমরা দেখব মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়। তাহলে তোমরা
আশা করি বলতে পারবে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়টা কী, যেহেতু আমরা মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে একটু আগে জেনেছি। হ্যাঁ বলো। হ্যাঁ সুন্দর বলেছ, তুমি বলে ফেলেছ, তোমার সংজ্ঞাটা ঠিক আছে, অ্যাকুরেট হয়েছে তোমার সংজ্ঞাটা, ধন্যবাদ তোমাকে। সবাই ওর জন্য হাতে তালি দাও। এবার আমরা দেখব যাদের মনে নেই এখনও, দেখো আবার যে সকল প্রাপ্তি নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যায় তাই মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে হচ্ছে কি, প্রাপ্তিটা নিয়মিত সংগঠিত হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যাবে, সেটা হলো আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। যেমন বাড়ি ভাড়া প্রাপ্তি, ব্যাংক জমার সুদ, কমিশন প্রাপ্তি ইত্যাদি, এগুলো আমাদের প্রায় নিয়মিত হয়ে থাকে। ঠিক আছে, তাই এগুলো মুনাফা জাতীয় লেনদেন। এখন দেখো অনুরূপ মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়ের মধ্যে যে এরকম পার্থক্য, সেম মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়ের মধ্যে ওই রকম সম্পর্ক। অর্থাৎ মুনাফা জাতীয় আয় হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তির একটা অংশ। এখানে লক্ষ্য করে একটা উদাহরণ মনে করি 2019 সালে ভাড়া পাওয়া গেল 50,000 টাকা, কিন্তু এর মধ্যে 10,000 টাকা পরবর্তী বছরের। এক্ষেত্রে মূলধন জাতীয় প্রাপ্তি কত হবে? আমি যত টাকা পেয়েছি পুরোটাই আমার মূলধন জাতীয় প্রাপ্তি, মানে 50,000 টাকা, এবং মুনাফা জাতীয় আয় হবে আমার মূলধন জাতীয় প্রাপ্তি থেকে আমি পরবর্তী বছরের ভাড়াটা বাদ দিয়ে দেব। ওই ভাড়াটা এখনও আসেনি, এটা পরবর্তী বছরে, কিন্তু ক্লায়েন্ট আমাকে এটা আগে দিয়ে দিয়েছে, কিন্তু আমি প্রাপ্ত হয়েছি 50,000 টাকা, কিন্তু আমি মুনাফা জাতীয় আয় হিসাবে দেখাতে পারবো না, কারণ আমার তো এখনও আয় হয়নি। আয় তো হবে আমার এটা পরের বছরে। ঠিক আছে, তাহলে আমার এখানে মুনাফা জাতীয় আয় হচ্ছে 40,000 টাকা আর মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে আমার 50,000 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর মুনাফা জাতীয় প্রধান বা ব্যয়। দেখো যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যে উপযোগিতা নিঃশেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় প্রধান বা ব্যয় বলে। খুব আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে বলো। আমাদের 4টা ক্লাসিফিকেশন শেষ হয়ে গেছে, অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের সাব ক্লাসিফিকেশন যে আরও দুইটা আছে, আমরা এগুলো শেষ করলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি। তারপরেও যদি কেউ বুঝতে এখনও সমস্যা হয় আমাকে বলো। আচ্ছা, সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, তোমরা খুব মনোযোগ সহকারে আমার ক্লাস করছো। এখন দেখো আমাদের এই 4টা ক্লাসিফিকেশনের বাইরেও আরেকটা প্রকারভেদ আছে, যেটাকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটা আমরা জানবো। এটা হচ্ছে যে সকল মুনাফা জাতীয় ব্যয়ের সুবিধা নির্দিষ্ট বছরে শেষ না হয়ে একাধিক হিসাবকালে পাওয়া যায় তাদেরকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বা লেনদেন বলে। হ্যাঁ, উদাহরণ হিসাবে আমি বলতে পারি নতুন পণ্য তৈরির গবেষণা পরীক্ষা ব্যয়, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় ব্যয় এবং ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়। আমি একটা উদাহরণ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় ব্যয়। আচ্ছা, আমরা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির সাথে বা কোনো একটা মিডিয়ার সাথে আমরা একটা চুক্তি করলাম যে আমাদের বিজ্ঞাপনটা, আমাদের জুয়েলারি দোকানের বিজ্ঞাপনটা আপনারা 3 বছর দিবেন। 3 বছরের জন্য আমরা করলাম। হ্যাঁ, এর জন্য আমরা ওদের সাথে 60,000 টাকা একটা চুক্তিবদ্ধ হলাম। তাহলে অর্থাৎ প্রত্যেক বছর 20,000 টাকা করে 60,000 টাকার একটা চুক্তিবদ্ধ হলাম। এখন দেখো আমার সুবিধাটা কিন্তু আমি 1 বছরের থেকেও বেশি পাচ্ছি, অর্থাৎ 3 বছর, 1 বছরের থেকেও বেশি। আবার টাকার অঙ্কটাও কিন্তু ছোট। তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে আমাদের বিলম্বিত, যেটা 1 বছর অধিক সময় সুবিধা পাওয়া যায়, কিন্তু এটা মুনাফা জাতীয় লেনদেন বা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে বিজ্ঞাপন বাবদ আমাদের এককালীন বড় ব্যয়টা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, এবার আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন জানার কিছু উপায় দেখব। তোমরা যদি পূর্বেই ক্লাসিফিকেশানগুলো এবং বিভিন্ন উদাহরণ লক্ষ্য করে থাকো তাহলে তোমাদের এই লেনদেনগুলো চেনার আর কোনো সমস্যা থাকবে না। দেখো, প্রথম কন্ডিশন হচ্ছে লেনদেন হতে সুবিধাভোগ। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে দীর্ঘমেয়াদী। লেনদেন থেকে তুমি সুবিধা ভোগ করবা কি? মূলধন জাতীয় ব্যয়ে দীর্ঘমেয়াদী, আর মুনাফা জাতীয় ব্যয়ে স্বল্পমেয়াদী।
লেনদেনের সংখ্যা মূলধন জাতীয় অনিয়মিত, মানে লেনদেনটা নিয়মিত থাকবে না, অনিয়মিত, যখন তখন হবে, দীর্ঘ সময় পর হবে। আর মুনাফা জাতীয়তে হবে কি নিয়মিত লেনদেন হবে, প্রত্যেক দিন হবে বা একদিন পরে হবে বা 2 দিন পরে হবে, কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে লেনদেন হতেই থাকবে। এরপর লেনদেনের টাকার পরিমাণ মূলধন জাতীয়তে বড় অঙ্কের হবে আর মুনাফা জাতীয়তে ছোট অঙ্কের হবে টাকার পরিমাণটা। তাহলে এই 3টা কন্ডিশন যদি তোমরা জানো, তোমরা কী করতে পারবে, সংখ্যাগুলো সুন্দরভাবে দিতে পারবে, সাথে সাথে কোনটা মূলধন জাতীয় আর কোনটা মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় বা ব্যয়, তোমরা এগুলো বুঝতে পারবে। এগুলো যদি তোমরা ঠিকভাবে না লিখতে পারো তাহলে তোমরা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ লোকসান হিসাব করতে পারবে না। অর্থাৎ লাভ লোকসান হিসাব যে আমরা কী করি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, ব্যবসা প্রতিষ্ঠানের আমরা লাভ বা ক্ষতি জেনে নিই, আর উদ্বৃত্তপত্রের মাধ্যমে আমরা কী করি, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জেনে নিই। অর্থাৎ আমরা সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব দেখাই কোথায়, উদ্বৃত্তপত্রে। ওইখানে আমরা মূলধন জাতীয় লেনদেনগুলো ব্যবহার করব, আর মুনাফা জাতীয়গুলো করব লাভ লোকসান হিসাবে। ওই জন্য হলো আমাদের এই লেনদেনগুলো অবশ্যই চিনতে হবে। এখন তোমাদেরকে একটা দলীয় কাজ দিচ্ছি। তোমরা এক বেঞ্চে 3 জন করে আছো, আমাদের 10টা বেঞ্চ আছে, 30 জন স্টুডেন্ট আছো এখানে। তোমরা একটা কাজ করো, প্রথম বেঞ্চেরগুলো দেখার পরে প্রথম বেঞ্চেরগুলো সেকেন্ড বেঞ্চের দিকে মুখ করে বসবে। এরকম এক বেঞ্চ অন্য বেঞ্চের দিকে মুখ করে বসবে, 6 জন থাকবে, একজন দলনেতা থাকবে। এই লেনদেনগুলো 4টা লেনদেন আছে, তোমরা 5 মিনিটের মধ্যে এগুলো লিখবে। বাকি 5 মিনিটের মধ্যে তোমাদের দলনেতা যে আছে সে বোর্ডে এসে উপস্থাপন করবে। তো আমাদের 6টা গ্রুপের মধ্যে আমি লিখে দিচ্ছি, তোমরা দলীয় কাজগুলো আগে লিখে নাও। এখান থেকে নিচের লেনদেন সমূহকে 2 ভাগে বিভক্ত করো, অর্থাৎ কোনটা মূলধন জাতীয় ব্যয়, কোনটা মুনাফা জাতীয় ব্যয়, সাথে কেন মূলধন জাতীয় ব্যয় এবং কেন মুনাফা জাতীয় ব্যয় হলো সেই কারণটা কিন্তু ব্যাখ্যা করা লাগবে। সময় পাবে প্রত্যেক দলনেতা 1 মিনিট করে বলার সময়। প্রথম হচ্ছে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ গ্রহণ। 2 নম্বর পণ্য বিক্রয় 5,000 টাকা। 3 নম্বর বাকিতে আলমারি ক্রয় 20,000 টাকা। কর্মচারীকে বেতন প্রদান 3,000 টাকা। এগুলো কমপ্লিট করো। তো তোমাদেরকে আমি কিছু কোশ্চেন করি, জাস্ট যে পারে সে বলবা। মূলধন জাতীয় লেনদেন কাকে বলে? সুন্দর বলেছ, ধন্যবাদ তোমাকে, সবাই ওর জন্য হাতে তালি দাও। মুনাফা জাতীয় লেনদেন চেনার উপায় কী? যে কোনো একটা কন্ডিশন বলো, তুমি এক একজন এক একটা বলো, 3 জনে 3টা বলবে। হ্যাঁ, এদিক থেকে, হ্যাঁ হয়েছে, পিছন থেকে, হ্যাঁ সুন্দর বলেছ, এদিক থেকে, হ্যাঁ তোমারটা হয়েছে। 3 জনের জন্য হাতে তালি হবে। আচ্ছা, মূলধন জাতীয় লেনদেনের কয়েকটি উদাহরণ দাও, এক একজন এক একটা উদাহরণ দাও। হ্যাঁ হয়েছে, সুন্দর, তোমরা আসলে খুব সুন্দর করে মনোযোগ সহকারে আমার ক্লাস উপভোগ করেছো। আচ্ছা, এবার বলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কী? হ্যাঁ, না তোমারটা কাছাকাছি হয়েছে, এর থেকে ভালো কেউ, তোমারটা অ্যাকুরেট হয় নাই। হ্যাঁ, তারপরে তুমি চেষ্টা করেছো, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আরেকটু, আর কি ভালোভাবে পারবে? হ্যাঁ, রনি তুমি দাঁড়িয়েছো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ, রনি খুব সুন্দরভাবে বলেছে। এবার সিয়াম, তুমি রনির কাছ থেকে মনোযোগ সহকারে শোনো, বুঝতে পারছো? এবার সিয়াম তুমি বলো তো রনি যেটা বলেছে। হ্যাঁ সিয়াম, তুমি খুব সুন্দর বলেছো। আশা করছি আমাদের ক্লাসটা খুব ফলপ্রসূ হবে। বাড়ির কাজটা তোমরা, আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এটা লিখে নাও। খুব ছোট একটা বাড়ির কাজ দিচ্ছি, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে পার্থক্য লিখে আনবে। লিখেছো? হ্যাঁ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।